সিলেটের পাথর তোলা কিন্তু একেবারে নতুন কিছু না, এটা সেই অঞ্চলের মানুষের অনেক কাল আগ থেকে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে সাদা পাথরের খবরাখবর, ভিডিও, ছবি। রাজনৈতিক দল বিএনপির নেতাদের এর পেছনে জড়িত থাকার অভিযোগ ছিল অনেক আগ থেকেই। আবার একই অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় থেকে দুটি কেসে বিএনপি নেতা সহ 114 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এভাবেই লুটপাট চলছে গত 1 বছর ধরে, কখনো প্রকাশ্যে, কখনো গভীর রাতের অন্ধকারে। সাদা পাথরের লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি। দুর্নীতির পর দল থেকে বহিষ্কার করে আসলে কি হয় সেটা আমার জানার অনেক ইচ্ছা। কেন দুর্নীতির আগে লোকটিকে পদ দেওয়া হলো, নাকি পদ পাওয়ার পর দলের সমর্থনটা পেয়ে যায় তারা? সংস্কার হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সংস্কার চলছে সিলেটের সাদা পাথর নিয়ে। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। শুনে হাসবো নাকি কাঁদবো সেটা আমিও বুঝতে পারছি না। উপদেষ্টা হয়ে যারা একটা দেশের দায়িত্ব নিয়েছেন, ক্ষমতায় বসে তারা নিজেরাই বলছেন তারা নিজেরাই কতটা অসহায়। সেই দেশে আসলে কি কোনো সংস্কার হচ্ছে নাকি শুধুই নাটক আর সার্কাস? সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে সাদা পাথরের খবরাখবর, ভিডিও, ছবি, যার শুধু নামটাই এখন সাদা পাথর, কিন্তু ছবিতে পাথরের চিহ্ন মাত্র নেই। বাংলাদেশে জনপ্রিয় টুরিস্ট স্পট আছে হাতে গোনা মাত্র কয়েকটা, তার মধ্যে সাদা পাথর অন্যতম। অথচ এই বিখ্যাত একটা টুরিস্ট স্পট এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। কিভাবে সম্ভব হলো এটা? রাতারাতি কি সব পাথর হাওয়া হয়ে গেছে? জি না, এটা একদিন, দুদিন কিংবা কয়েক সপ্তাহের খবর না। এটা গোপন কোনো চোরাচালান না, কিংবা হঠাৎ করে আমাদের প্রশাসনের চোখে এসেছে, বিষয়টাও আসলে এরকম না। রীতিমতো প্রকাশ্যে সবার সামনেই অনেক দিন ধরে চলছে পাথরের অবৈধ বাণিজ্য। আর কতটা বেপরোয়াভাবে এই লুটপাট চলছে শুনলে রীতিমতো চমকে যাবেন। আর এই সব কিছু মিলিয়েই আমাদের আজকের ভিডিও। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয় হাতে আসতে না আসতেই সেদিন বিকাল থেকেই শুরু হয়ে যায় সাদা পাথরের লুটপাট। সেই সময় পুলিশ কিংবা প্রশাসন ততটা সক্রিয় না থাকায় মাত্র 3 দিনে প্রায় 140 কোটি টাকার বেশি মূল্যের পাথর লুটপাট হয়। এভাবেই লুটপাট চলছে গত 1 বছর ধরে, কখনো প্রকাশ্যে, কখনো গভীর রাতের অন্ধকারে। কিন্তু দুঃসাহস এখন এতটাই বেড়ে গেছে যে গত 2 সপ্তাহ ধরে একেবারে সবার চোখের সামনে দিয়ে দিব্যলোকে চলছে রমরমা লুটপাটের মহোৎসব। শুধু তাই না, বিজিবির ফাঁড়ি পার হয়ে 0 পয়েন্ট দিয়েই একদম খোলামেলাভাবে পাচার হয়ে যাচ্ছে পাথর। ঠিক কত টাকার পাথর লুট হয়েছে সেটা নিয়ে নির্দিষ্ট কোনো হিসাব নেই কারো কাছে। প্রশাসনও জানে না ঠিক কত টাকার পাথর লুটপাট হয়েছে। তবে স্থানীয় পাথর ব্যবসায়ী, মিল মালিক, ট্রাক চালক সহ বিভিন্ন জনের ধারণা অনুযায়ী গত 2 সপ্তাহে প্রায় 200 কোটি টাকার পাথর লুট হয়েছে। যেই সাদা পাথরে যত দূর চোখ যায় শুধু বাহারি পাথর দেখা যেত, সেখানে এখন শুধু ছোট ছোট নুড়ি পাথর, ছোট বড় অসংখ্য গর্ত আর পানি ছাড়া কিছুই চোখে পড়ে না। প্রশ্ন হচ্ছে, এই পাথর আসে কোথা থেকে? সাদা পাথর কি আর কখনো আগের মতো করে ফেরত পাবো না আমরা? কেনই বা হচ্ছে এত পাথরের লুটপাট? সাদা পাথর এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চলের লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। সেখানকার ঝর্ণা থেকে সারা বছর পানির স্রোত এসে পড়ে বাংলাদেশের এপারে। বৃষ্টিবহুল চেরাপুঞ্জির পাদদেশ থেকে বর্ষায় ঢালের পানির সঙ্গে পাহাড় থেকে পাথরখণ্ডের স্রোত এপারে নেমে আসে। স্তরে স্তরে জমতে থাকে পাথর। 2017 সালে প্রায় 13 স্তর জমা হবার পর সিদ্ধান্ত হয় এই এলাকার পাথর সংরক্ষণ করে টুরিস্ট স্পট বানানোর। নাম হয় সাদা পাথর। ভেসে আসা এই পাথরগুলো কিন্তু যেমন তেমন না, উত্তোলিত বা আমদানি করা পাথরের থেকেও দামি, তাই এর কদরও বেশি। এসব পাথর ব্যবহার করা হয় স্থাপত্য কাজে। কিন্তু যতই দামি হোক না কেন, আমাদের দেশে পাথর মূলত আমদানি করা হয়। সিলেট এরিয়ার পাথর দিয়ে খুব বেশি হলে 6% চাহিদা মেটানো সম্ভব হয় আমাদের পাথরের। বাকি 94% যে পাথর, সেটা কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের। সিলেটের পাথর তোলা কিন্তু একেবারে নতুন কিছু না, এটা সেই অঞ্চলের মানুষের অনেক কাল আগ থেকে একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। পাথর উত্তোলন থেকে শুরু করে পরিবহন, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে বর্তমানে প্রায় 10 লাখ মানুষ জড়িত। পাথর ব্যবসায়ী তাদের রুটি রুজির যোগান দেয়। প্রকৃতির টানে প্রতিবারই ইন্ডিয়া থেকে পাথর ভেসে আসে আমাদের সীমান্তে। মানুষ পাথর উঠায়, আবার পরে পাথর জমা হয়।
অতিরিক্ত পাথর উত্তোলন করলে যেমন পরিবেশ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক তেমনি অতিরিক্ত পাথর জমে গেলেও সমস্যা। প্রয়োজন তাই ব্যালেন্সের, যেন মানুষের পেশা এবং প্রকৃতির মাধুর্য এখানেই একেবারে অন্তমিল হয়ে যায়। এর জন্য আছে পাথর মহালো, যাতে সীমিত পরিমাণে সঠিক নিয়মে পাথর ওঠানো যায়। কিন্তু বাংলাদেশের মানুষ বলে কথা, আমরা কোনো কিছুই যেন ব্যালেন্স করতে পারি না। 2018 সাল থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, লোভাছড়া ও বিছনাকান্দি সহ অন্যান্য পাথর কোয়ারিতে। 2020 সালের 18 ফেব্রুয়ারিতে গেজেটভুক্ত পাথর কোয়ারিতেও ইজারা বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে রাতের আধারে স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার নেতৃত্বে চলত লুটপাট। তবে নজরদারি বেড়ে যাওয়ায় অনেক মানুষই হঠাৎ করে উপার্জনের একমাত্র পথ হারিয়ে বিপাকে পড়ে যায়। তাই এই বছর 13 জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আগের আদেশটি বাতিল করে সারা দেশসহ সিলেটের বন্ধ থাকা সকল পাথর ও বালু মহল থেকে পাথর, বালু, সাদামাটি উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়। তবে পাথর মহল চালু করার সিদ্ধান্ত নেওয়া পর্যন্তই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দৌড়। এরপর আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না এই সেক্টরকে। অবাধে যাচ্ছে তাইভাবে তোলা হচ্ছিল পাথর আর বালু। ম্যানুয়াল পদ্ধতিতে তোলার নিয়ম থাকলেও সে নিয়মের তোয়াক্কা না করেই এমন মেশিন ব্যবহার করছে তারা, যেটায় প্রচণ্ড ক্ষতি হচ্ছে পরিবেশের। আমাদের দেশে তো আবার ভাইরাল না হওয়া পর্যন্ত কোনো অপরাধী থামানো সম্ভব হয় না, বিচার তো দূরের কথা। অথচ সব পাথর শেষ হয়ে যাবার পরে ভাইরাল হলেও এই এক বছরে প্রায় প্রতি মাসেই বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়াতে সামনে এসেছিল সাদা পাথর জাফলং এলাকাগুলোতে পাথর লুটপাটের অবৈধ বাণিজ্যের খবর। সাথে স্থানীয়রা প্রতিনিয়ত অভিযোগ করেই চলছিল। কিন্তু এসবের পেছনে থাকা রাঘব বোয়ালকে থামানো যাচ্ছিল না কিছুতেই। তাহলে প্রশাসন এতদিন কি করছে? কেন থামাতে পারছে না এই অবৈধ বাণিজ্য? দেখেন, প্রশাসন যে একেবারেই চেষ্টা করেনি এ কথা আসলে সত্য না। বেশ কিছু ছোটখাটো অভিযান চালানো হয়েছে, ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে, জরিমানা করা হয়েছে, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। সত্যি বলতে হাজার হাজার মানুষ লুটপাটে কোনো না কোনোভাবে যুক্ত থাকায় অনেক সময় কম লোকবল নিয়ে স্থানীয় প্রশাসনও অভিযান চালাতে ভয় পায়। দিনের বেলা কেউ তাদের বিরুদ্ধে গেলে মারধর করা হয়, প্রশাসন অভিযান করতে গেলে তাদের দিকে পাথর ছুঁড়ে মারা হয়। আর রাতে দুর্বৃত্তরাই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে কেউই জীবনের ঝুঁকি নিয়ে মোকাবেলা করার সাহস করে না। কারণ এর পেছনে ছিল স্থানীয় শক্তিশালী রাজনৈতিক নেতাদের হাত। রাজনৈতিক দল বিএনপির নেতাদের এর পেছনে জড়িত থাকার অভিযোগ ছিল অনেক আগ থেকেই। 2024 সালের শেষের দিকে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বিএনপি নেতা তার দলীয় পদ হারায়। আবার একই অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় থেকে দুটি কেসে বিএনপি নেতা সহ 114 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়াও পরবর্তীতে বিভিন্ন থানায় আরো অনেক মামলা করা হয়েছে এই অভিযোগে, কিন্তু কোনো মামলাই কোনো রকম পাত্তাই পায়নি। হয় আসামি ধরা পড়েনি, না হলে কদিন বাদে জামিন নিয়ে একেবারে খুশ মেজাজে ঘুরে বেড়াচ্ছে। মানে কাজের কাজ কিচ্ছু হয়নি, শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসন থেকে। কিন্তু মিডিয়ার সমালোচনা কিংবা পত্রিকার শিরোনাম হলেই আবার শুরু হয়ে যায় লোক দেখানো অভিযান। এবারও একই কাহিনী। সাদা পাথরের লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি। প্রতিবার পদক্ষেপ নিতে গেলেই আসে বিশাল হুমকি। এভাবে পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নামও যুক্ত হতে থাকে, যেন বিশাল এক সিন্ডিকেট। মানে এখন আসলে মোটামুটি সব দল মিলিয়ে চলছে এই অবৈধ বাণিজ্য, আর সব দলের কাছে জিম্মি হয়ে আছে প্রশাসন। প্রতিবার একই ঘটনা দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত। তাদের কাছে প্রশাসন এখন সার্কাসের জোকার। প্রশাসন থেকে অভিযানে যত বুলি আওড়ানো হোক না কেন, স্থানীয়রা জানে যে দুদিন বাদে প্রশাসন আবার মাঠ ফাঁকা করে চলে যাবে। কারণ ক্ষমতায় থাকলেও অপরাধীদের ক্ষমতা দেখানোর এখতিয়ার তাদের হয়তোবা নেই। প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই অবৈধ পাথরের বাণিজ্য থামাতে গিয়ে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক নেতারাই? একটু রিসার্চ করতেই খুঁজে পাওয়া গেল কেন পাথর উত্তোলনের অবৈধ বাণিজ্য বন্ধ করতে বলাটা যত সহজ, বাস্তবে অতটা সহজ না। কারণ এটার সাথে জড়িত কোনো নির্দিষ্ট দল না, বরং হাজার হাজার মানুষ, বিশাল একটা চেইন। সিন্ডিকেটের হাতটা অনেক লম্বা। শতকরা 80 থেকে 90% শ্রমিকের পরিবার পাথর কেন্দ্রিক উপার্জন নির্ভর। শুধু সিলেট না, দেশের নানা প্রান্ত থেকে, স্পেশালি নদী ভাঙনের এলাকা থেকে মানুষ এসে এখানে পাথরের কোয়ারিতে কাজ করে। ধীরে ধীরে পুরো পরিবারকেই এখানে নিয়ে আসে সিলেটে। পাথর উঠিয়ে পেটে খাবার জোটে তাদের। এখানে মুখোমুখি দুই পক্ষ। পাথর শ্রমিকের ভাষায়, মানুষ যদি না খাইয়া মরে তাহলে পরিবেশ দিয়ে কি হবে? আর অন্যদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন পাথর উঠালে ধ্বংস হবে পরিবেশ। দুই দল যখন মুখোমুখি, তখন এর সমাধানটা আসলে কি? পাথরের কোয়ারিগুলোর ইজারা সম্পূর্ণ বন্ধ করে দেওয়াই কি সমাধান? দেখেন, স্থানীয় পাথর ব্যবসায়ীদের মতে এই অঞ্চলের পাথর মহলগুলো থেকে সরকার চাইলেই কোটি কোটি টাকা রাজস্ব পেতে পারে, কিন্তু লুটপাটের জন্য সরকার এখন একটা টাকাও পাচ্ছে না।
তাই পাথর মহলগুলো ইজারা দিলে সরকারও রাজস্ব ঠিকমতো পাবে আর লুটপাটও নিয়ন্ত্রণে আসবে। আমার মতে পাথর ব্যবসা এখানকার মানুষের আদি পেশা বটে, কিন্তু সময়ের সাথে প্রয়োজনের তাগিদে পরিবর্তন আনতেই হবে। সিলেটে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আরো বড় করে পরিকল্পিতভাবে উন্নয়ন করা যেত, তাহলে অনেক মানুষই পাথর ব্যবসায় না জড়িয়ে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে নিজেদের জীবিকা খুঁজে পেতে পারত। সরকার শুধু আইন দিয়ে পাথরের ব্যবসা বন্ধ করলেই হবে না, দরিদ্র মানুষগুলোর জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করে দিতে হবে, যেটার পারফেক্ট প্ল্যান হতে পারে একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কিন্তু সবচেয়ে বড় বাধা সেটা হলো রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তি নিয়ন্ত্রণ করা। কদিন পরপরই রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি দেখতে হয়। দুর্নীতির পর দল থেকে বহিষ্কার করে আসলে কি হয় সেটা আমার জানার অনেক ইচ্ছা। কেন দুর্নীতির আগে লোকটিকে পদ দেওয়া হলো, নাকি পদ পাওয়ার পর দলের সমর্থনটা পেয়ে যায় তারা, যাদের ভয়ে এলাকাবাসী চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতেও বোবা হয়ে থাকতে হয়। অথচ আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি শক্তপোক্ত হতো কিংবা সঠিক সময়ে আইনের প্রয়োগ করা হতো, তাহলে কেউই মাথা চাড়া দিয়ে ওঠার সাহস করত না। প্রশাসনকে ধরতে গেলে তারা দায়ী করছে রাজনৈতিক দলগুলোকে, অন্যদিকে রাজনৈতিক দলের ব্যক্তিরা দাবি করছে তাদের নাকি পাথর বালুর কোনো ব্যবসায়ী নাই, পুরোটাই যেন একটা সার্কাস।